হ্যালো ফ্রেন্ডস, আবার বেরালাম আজকে। এই জাস্ট নামলাম জেসিডি জাংশন, পুরো শ্রাবণ মেলার জন্য রেডি। অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে ফাইনালি একটা হোটেল পেলাম। রেডি হয়ে বেরালাম পুজো দিতে। হর হর মহাদেব। চলে এলাম ত্রিকুট পাহাড়। ট্রেকিং করে অনেকটা উঠলাম, বাট পাওয়া যাচ্ছে না রাস্তা। হ্যালো ফ্রেন্ডস, আবার বেরালাম আজকে। চলে এসেছি কলকাতা স্টেশন, যাচ্ছি দেওঘর। জেসিডি নামবো, আর 10 মিনিটের মধ্যেই ট্রেন আছে। জয় বলে। বন্ধুরা, তোমাদের বৈদ্যনাথ বা দেওঘর যেতে হলে তোমাদের নামতে হবে জেসিডি জাংশন। ইন্ডিয়ার যে কোনো বড় স্টেশন থেকে সহজেই তোমরা জেসিডি জাংশন আসতে পারবে। আর কলকাতা থেকে যে কোনো প্রিমিয়াম ক্লাসের ট্রেন, যেমন রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, বন্দে ভারত বা গরিব রথ এখানেই হল্ট নেয়। তবে আমরা এবার যাচ্ছি ট্রেন নাম্বার 13165 কলকাতা সীতামারি জাংশন এক্সপ্রেস ধরে, যেটা রাত 11:35 কলকাতা স্টেশন থেকে ছাড়বে আর ভোর 4:15 জেসিডি জাংশনে নামাবে। আর যেহেতু আমাদের ট্রেন রাত্রের, তাই আমরা রাত্রের খাবার বাড়ি থেকেই খেয়ে বেরিয়েছি। তবে মাঝখানে বর্ধমান জাংশনে নেমেছিলাম মিষ্টি খেতে। এই জাস্ট নামলাম জেসিডি জাংশন। প্রত্যেকবার তো দেখি ট্রেন লেট করে, মানে এই ফার্স্ট টাইম দেখলাম এস্টিমেট টাইমের আগে প্রায় 10 মিনিট আগে ট্রেন চলে এসছে। তো এখন বেরাবো, বেরিয়ে কোনো একটা গাড়ি করতে হবে, গাড়ি করে চলে যাব বৈদ্যনাথ ধাম। চলো। পুরো শ্রাবণ মেলার জন্য রেডি। ট্রেন থেকে নেমে আমরা অটো করে নিই মন্দির অবধি যাওয়ার জন্য, কারণ এখন এই ভোরে কোনো হোটেলই খোলা পাবো না। তাই এখন সকাল অবধি মন্দিরে থেকে তারপরে হোটেল বুকিং করব। তবে ফ্রেন্ডস, তোমরা
তোমরা কিন্তু মন্দির পরিসরে খুব একটা ভালো হোটেলের অপশান পাবে না। তাই তোমরা ভালো হোটেলের জন্য এই ক্লক টাওয়ারের সামনে চলে আসবে। এটাকে ক্লক টাওয়ার মোড়ও বলে। অটো থেকে নেমে আমরা অন্ধকার গলিপথ ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এখানে কিছুক্ষণ থেকে ভোরবেলায় বেরিয়ে যাব। অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে ফাইনালি একটা হোটেল পেলাম, একটা বাঙালি হোটেল, এটা হোটেল ইয়াত্রিক। চলো চেক ইন করি। বন্ধুরা, অনেক খোঁজার পরে একটা ভালো হোটেলের রুম অ্যাভেলেবেল পেলাম। আর সত্যি কথা বলতে বৈদ্যনাথ ধামে খুব একটা হোটেলের অপশান নেই। আর বিশেষ বিশেষ কিছু মাসে, যেমন চৈত্র মাস, শ্রাবণ মাস, এই মাসগুলোতে হোটেলগুলোর অ্যাভেলেবিলিটি আরোই কমে যায়, কারণ এখানে দর্শনার্থীর সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তবে আমরা লাকিলি এই হোটেলটা পেলাম, যেখানে একটা ডবল বেডের রুম নিলাম, তাও নন এসি, যার ভাড়া 2000 টাকা পার ডে। তবে বন্ধুরা, রুমে এসি না থাকলেও রুমটা বেশ বড় আর অনেকটা বেশি পরিষ্কার। মেনলি এদের বাথরুমটা যথেষ্ট পরিষ্কার। আর ক্রস ভেন্টিলেশনের জন্য এখানে রয়েছে এই বিশাল জানলাটা, যেটা দিয়ে পুরো জেসিডি শহর আর এই ক্লক টাওয়ারটা খুব সহজেই দেখা যাচ্ছে। রেডি হয়ে বেরালাম পুজো দিতে। টোটো নিয়ে নিয়েছি, টোটো করে যাচ্ছি পুজো দিতে। পুজো টুজো দিয়ে ব্রেকফাস্ট করবো। 5 ঘন্টা ভাই? না 5 ঘন্টা লাগবে। হর হর মহাদেব। বন্ধুরা, তোমরা যদি শ্রাবণ মাসে বা চৈত্র মাসে বৈদ্যনাথ ধাম আসার প্ল্যান করো, তাহলে এটা অবশ্যই মাথায় রেখে প্ল্যান করো যে তোমাদের পুজো দিতে কম করে 8 থেকে 12 ঘন্টা লেগে যেতে পারে, যদি তোমরা ভিআইপি লাইনের টিকিটস না কাটো। আর এই মাসগুলোতে ভিআইপি লাইনের টিকিটসগুলোও কিন্তু ব্ল্যাক হয়। মোটামুটি 200 টাকার টিকিট আমাদের 1000 টাকা পড়েছে। আর এই ভিআইপি লাইনের যে টিকিটসগুলো হয়, এখানেও কিন্তু তোমাদের লাইন দিতে হবে। আর তবে একটা কথা বন্ধুরা, তোমরা যদি ওই রাতের দিকে বা ভোরের দিকে জেসিডি জাংশন পৌঁছাও, তাহলে তোমরা চেষ্টা করো মন্দিরের সামনেই কোনো হোটেল নিয়ে ফ্রেশ হয়ে ওই ভোরবেলাতেই পুজো দিয়ে দেওয়ার জন্য, কারণ ওই ভোরবেলায় তুলনামূলকভাবে মন্দির অনেকটাই ফাঁকা থাকে। বৈদ্যনাথ ধাম, যেটা বাবাধাম বলেও পরিচিত, এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম। তো বন্ধুরা, আসো জেনে নিই কী করে এই মন্দিরের উৎপত্তি হলো আর কি করে এই মন্দিরের নাম বৈদ্যনাথ ধাম রাখা হলো। হিন্দু পুরাণ অনুযায়ী একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে এই স্থান নিয়ে। লঙ্কাধিপতি দশানন রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত এবং তিনি চেয়েছিলেন মহাদেবকে তার সঙ্গে লঙ্কায় নিয়ে যেতে। তার জন্য রাবণ অনেক কঠিন তপস্যা করে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করেছিলেন এবং দেবাদিদেব মহাদেব তার তপস্যায় খুশি হয়ে তাকে একটি জ্যোতির্লিঙ্গ উপহার দিলেন এবং তাকে স্মরণ করিয়ে দিলেন যে এই জ্যোতির্লিঙ্গকে যেই স্থানেই রেখে দেওয়া হবে না কেন, সেই স্থানেই এই জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত হয়ে যাবে। তখন দশানন রাবণ পরমানন্দে এই জ্যোতির্লিঙ্গকে নিয়ে লঙ্কার উদ্দেশ্যে পাড়ি দিলেন
অপরদিকে দেবতারা খুব চিন্তিত হয়ে পড়লেন যে এই জ্যোতির্লিঙ্গ যদি লঙ্কায় পৌঁছে যায় তাহলে রাবণের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তাই তারা এই সমস্যা সমাধানের জন্য ভগবান বিষ্ণুর কাছে এসে পৌঁছলেন এবং ভগবান বিষ্ণু একটা চরম প্ল্যান করে বসলেন রাবণকে আটকানোর জন্য। তখন ভগবান বিষ্ণু ব্যয়জু নামে এক বাচ্চার রূপ নিলেন আর বরুণদেবকে বলে দিলেন যে তিনি যাতে তার সমস্ত শক্তি আর জল একটি ঘটির মধ্যে ধারণ করেন এবং সেই ব্যয়জু নামের বাচ্চা ওরফে ভগবান বিষ্ণু সেই জল নিয়ে রাবণের সঙ্গে সঙ্গে চলতে লাগলেন। তখন রাবণ নিজের পিপাসাকে কন্ট্রোল করতে না পেরে সেই বিষ্ণুরূপী বালকের কাছ থেকে সেই ঘটি ভরা জলটা খেয়ে নিলেন এবং তার কিছুক্ষণ বাদে রাবণ খুব জোর প্রকৃত প্রয়োজনের চাপ অনুভব করলেন। আর সেই চাপ রাবণ সহ্য করতে না পেরে সেই বিষ্ণুরূপী বালককে অনুরোধ করলেন যাতে সে কিছুক্ষণ এই লিঙ্গকে ধরে রাখে। আর সেই বিষ্ণুরূপী বালক রাবণকে এটাও স্মরণ করে দিলেন যে রাবণ যদি দেরি করে তাহলে কিন্তু সে এই লিঙ্গকে এখানেই রেখে দেবে। তারপর রাবণ সেই বালকের শর্ত অনুযায়ী সেই বালককে সেই লিঙ্গটি দিয়ে চলে গেলেন লঘু সংখ্যা করতে। কিন্তু রাবণের আসতে এতই দেরি হলো যে সেই বালকটি সেই জ্যোতির্লিঙ্গকে এখানেই রেখে দিলেন এবং সেই জ্যোতির্লিঙ্গ এখানেই স্থাপিত হয়ে গেল, যা বর্তমানে বাবাধাম নামে পরিচিত, যা শিবের দ্বাদশ লিঙ্গের মধ্যে অন্যতম। আর বন্ধুরা, এবার তোমাদেরকে বলবো কি করে এই ধামের নাম মানে বাবাধামের নাম বৈদ্যনাথ ধাম হলো। পৌরাণিক গল্প অনুযায়ী যখন সতীদেবী অগ্নিতে আত্মদান করেন তখন তার দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে এবং এই খণ্ডগুলো যেখানেই পড়ে সেখানেই একটি করে শক্তিপীঠের উদ্ভব হয়। তেমনি তার দেহের 51 খণ্ডের একটি খণ্ড মানে তার হৃৎপিণ্ড এই দেওঘরের এই স্থানটিতে পড়ে। এর থেকেই এখানে এই শক্তিপীঠের জন্ম হয়। আর সতীদেবীর মৃত্যুর পর ভগবান শিব খুবই ভেঙে পড়েন এবং ভগবান বিষ্ণু বৈদ্যরূপে দেবাদিদেব মহাদেবের সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলেন। তারপর থেকেই এই স্থানটি বৈদ্যনাথ ধাম নামেও পরিচিত। মন্দির থেকে বেরাতে বেরাতে প্রায় আমাদের বিকেল হয়ে গেল। তাই আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ আর বিকেলের খাবার সব মিলেই একসাথে খেয়ে আমরা এবার বেরিয়ে যাব দেওঘরের আর এক বিশেষ ট্যুরিস্ট আকর্ষণের দিকে, আর সেটা হলো ত্রিকুট পাহাড়। এই ত্রিকুট পাহাড় হলো এই দেওঘর ডিস্ট্রিক্টের এক অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এর সঙ্গে সঙ্গে এই ত্রিকুট পাহাড় একটি পবিত্র স্থান বলেও ধরা হয়। এই পাহাড়টা মেনলি 3টে চূড়া নিয়ে গঠিত, তাই একে ত্রিকুট পাহাড় বলা হয়। তেমনি এই পাহাড়ের সাথে অনেক ধার্মিক ও পৌরাণিক কাহিনীও রয়েছে। তেমনি একটি পৌরাণিক মান্যতা অনুযায়ী দেবাদিদেব মহাদেব স্বয়ং এই ত্রিকুট পাহাড়ে বিশ্রাম করতেন এবং যোগ সাধন করতেন। তাই অনেক মানুষ এই ত্রিকুট পাহাড়কে তপভূমিও বলে থাকেন।
চলে এলাম ত্রিকুট পাহাড়। একটু বিকেল হয়ে গেছে, 5:30 বেজে গেছে। ওপরে উঠবো, দেখি কতক্ষণ লাগে, জানি না কতক্ষণ লাগবে। হাই 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 ট্রেকিং করে অনেকটা উঠলাম, বাট পাওয়া যাচ্ছে না রাস্তা। উপরে জানি না কি আছে, এক্সস্টেড লাগছে। অলরেডি 6:30 বেজে গেছে, অন্ধকার হয়ে যাবে, তো ভাবছি উঠবো কিনা। কেন দিয়ে নেওয়া যাচ্ছে না? काफी दूर है, काफी दूर है। चलिए बम खाबो एक दिन।
আমরা ত্রিকুট পাহাড় ঘুরে চলে এলাম আবার বদ্রীনাথ মন্দিরের সামনে, কারণ এখানে এখন চলছে মহা শ্রাবণী মেলা। আর এই শ্রাবণী মেলায় ভারতবর্ষের প্রান্ত থেকে প্রান্ত বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে দেবাদিদেব মহাদেবের পুজো দিতে। তাই আমরাও ভিড়ের সঙ্গে পা মিলিয়ে চলে এলাম এই মেলা ঘুরে দেখতে। তার সঙ্গে সঙ্গে আমাদের পরিবার পরিজনের জন্য কিছু গিফটস কিনতে আর কিছু মিষ্টি। তো বন্ধুরা, এইখানের মিষ্টি কিন্তু খুবই প্রসিদ্ধ। তো তোমরা যদি বৈদ্যনাথ আসো, এখানের মিষ্টি ট্রাই করতে একদমই ভুলো না। মেলা ঘুরে দেখা এবং কেনাকাটি করা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের ব্যবস্থা করতে হবে রাতের ডিনারের। আর ঘুরতে ঘুরতে এখানে কাকার দোকান পেয়ে গেলাম, তাই আমরা রাতের ডিনারটাই কাকার দোকান থেকেই করে নিচ্ছি। আর রাতের খাবার খেয়ে বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ চোখে পড়ে গেল এখানের এই কাকা কি সুন্দরভাবে লস্যি বানাচ্ছে। আর তোমরা তো জানোই লস্যি আমার খুবই পছন্দের একটা খাবার, তাই দেরি না করে কাকার সামনে লাইন দিয়ে দিলাম যে আমিও লস্যি খাবো। সুপ্রভাত বন্ধুগণ। কাল রাতে দারুণ বৃষ্টি হয়েছে, তাই আবহাওয়া পুরো ঠান্ডা হয়ে গেছিল, যার দরুন আমাদের খুব ভালো ঘুম এসছে। তাই সকাল সকাল আমরা উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি দেওঘরের আর এক বিশেষ আকর্ষণের উদ্দেশ্যে। সেটি হলো ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের আশ্রম। দেওঘরে অবস্থিত ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমকে সৎসঙ্গ আশ্রম বলেও জানা যায়। এই আশ্রমটা ঠাকুর অনুকূল চন্দ্রর বাণী, দর্শন ও মানবতার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রথম দিকে এই আশ্রমটা সৎসঙ্গ মুভমেন্টের জন্য একটা মুখ্য কেন্দ্র ছিল, যেখানে দেশ বিদেশের লোকজন ঠাকুরের উপদেশ শুনতে আসতেন। আশ্রমের মধ্যে রয়েছে অনেক বড় বড় ভবন, প্রেয়ার হল, মেডিটেশন সেন্টার, লাইব্রেরি ও হসপিটাল। এই আশ্রমের প্রত্যেক জায়গা এতটাই পরিষ্কার আর এখানের পরিবেশ এতটাই শান্ত, যা মনকে একটা অদ্ভুত শান্তি দেয়। ভক্তরা এখানে ঠাকুরের বাণী শুনতে এবং সৎসঙ্গ করে মনের শুদ্ধতা অর্জন করতে আসেন। এই আশ্রমের ভেতরে চারিদিকে ছড়িয়ে রয়েছে ঠাকুরের জীবন দর্শনের বিভিন্ন স্মৃতি। এছাড়াও রয়েছে কিছু ফটো গ্যালারি, আর্কাইভস এবং লাইব্রেরি, যা সাধারণ ভক্তদের জ্ঞান আরোহণের পথকে প্রশস্ত করে। ছোটবেলা থেকেই বাবা, দাদু অনেকের মুখে এই আশ্রমের কথা অনেক শুনেছি, কারণ আমাদের পুরো পরিবারই এই ঠাকুরের দীক্ষায় দীক্ষিত। তাই আজ আমি এই আশ্রমে আসতে পেরে খুবই আত্মিক শান্তি অনুভব করতে পারছি। আর বন্ধুরা, তোমরা যারা স্পিরিচুয়াল অনুশীলন করতে চাও বা একটা শান্ত মনের জীবন অনুভব করতে চাও, তাদের জন্য দেওঘরের এই ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম কিন্তু সত্যিকারের উত্তম গন্তব্য। আর বন্ধুরা, এই আশ্রমের মধ্যে বিভিন্ন রঙের রকমারি পাখির সমাগমও কিন্তু তোমরা দেখতে পারবে, কারণ এই আশ্রমের একটি বিশেষ স্থানে রয়েছে বিভিন্ন দেশি বিদেশি পাখি, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো।
তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ। আশা করি তোমাদের এই দেওঘর ব্লগ খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা তোমাদের আবারও রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে খুবই তাড়াতাড়ি।